হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ফিজিক্স গাইড চ্যানেলে স্বাগত। আমি করিম স্যার তোমাদের জন্য আজকে যে টপিকটা পড়াবো সেই টপিকটা হচ্ছে গ্যালভানোমিটার। ঠিক আছে, তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার চেষ্টা করো, দেখবে অনেক কিছু শিখতে পারছো। এবং আমি খুব সহজ এবং সহজ সরল ভাষায়, ঠিক আছে, এমনভাবে তোমাকে বুঝিয়ে দেবো যাতে তুমি খুব সহজে সেটাকে নিতে পারো। তো আজকে আমরা বিষয়বস্তু আলোচনা করছি। গ্যালভানোমিটার কি, আমাদের প্রথমে গ্যালভানোমিটারটা কি আমাদেরকে জানতে হবে। যে 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 তড়িৎ যন্ত্রের ব্যবস্থার সাহায্যে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রার অস্তিত্ব নিরূপণ এবং তার মান পরিমাপ করা হয় তাকে গ্যালভানোমিটার বলে। সহজ কথায় বলতে গেলে সেটা হচ্ছে গ্যালভানোমিটার আসলে কি করে, যে কোথাও কোনো সার্কিটে কারেন্ট আছে কি না সেটা যাচাইকরণ করে। ঠিক আছে, গ্যালভানোমিটার। তো এটা হচ্ছে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নিরূপণ, মানে কারেন্টের উপস্থিত কারেন্ট আছে কিনা সেটা যাচাইকরণ, এবং সেটাকে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে সেটাও কিন্তু পরিমাপ করতে আমাদের সাহায্য করে গ্যালভানোমিটার। আমরা গ্যালভানোমিটার প্রকারভেদ দেখব। গ্যালভানোমিটারকে আমরা দেখো দুটো জিনিসের উপর ভিত্তি করে আমরা গ্যালভানোমিটারের প্রকারভেদ করব। একটা হচ্ছে যে পরিমেয় ভৌত রাশির উপর ভিত্তি করে, যে গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করতে চাইছি সেই পরিমাপ যোগ্য রাশিগুলো কি তার উপর ভিত্তি করে আমরা গ্যালভানোমিটারকে ভাগ করব। একটা হচ্ছে যে পরিমেয় ভৌত রাশির উপর ভিত্তি করে প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রোমিটার। ইলেকট্রোমিটার হচ্ছে এটা এক ধরনের গ্যালভানোমিটার। এটা কি কাজ করে? এটা কিন্তু আধান পরিমাপ করে। এরপর আমরা দেখবো অ্যামোমিটার। কি করে এটা? অ্যামোমিটার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ যন্ত্র, তড়িৎ প্রবাহ পরিমাপক যন্ত্র। এর অ্যামিটারের কাজ হচ্ছে যে বর্তনীতে কারেন্ট কতটা ফ্লো হচ্ছে সেটা মেজারমেন্ট করা। এবং এরপর যেটা আমাদের আছে সেটা হচ্ছে ভোল্টমিটার। ভোল্টমিটার কি করে? বিভব প্রভেদ পরিমাপক যন্ত্র, মানে দুটো পয়েন্টে, মানে সার্কিটে দুটো পয়েন্টে ভোল্টেজ ডিফারেন্স কত সেটা পরিমাপ করতে আমরা ভোল্টমিটার ইউজ করি। আমরা যদি কার্যনীতির উপর ভিত্তি করে দেখি গ্যালভানোমিটারকে ভাগ করি, তাহলে দেখব কার্যনীতির উপর ভিত্তি করে গ্যালভানোমিটার দুই ধরনের। একটা হচ্ছে চলচুম্বক গ্যালভানোমিটার এবং চলকুণ্ডলী গ্যালভানোমিটার। আমাদের কিন্তু সিলেবাসে চলচুম্বক গ্যালভানোমিটার এটা নেই, নট ইন সিলেবাস। ঠিক আছে, আমাদের সিলেবাসের মধ্যে এটা অন্তর্ভুক্ত নেই। আমাদের আছে সেটা হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার। চলকুণ্ডলী কেন? কারণ এই ক্ষেত্রে দেখবো যে গ্যালভানোমিটারে যে কুণ্ডলীটা ব্যবহার করা হচ্ছে সেই কুণ্ডলীটার রোটেশন হচ্ছে। ঠিক আছে, কুণ্ডলীর রোটেশন হবে, তার জন্য চলকুণ্ডলী গ্যালভানোমিটার। আমরা এর কনস্ট্রাকশন দেখব। কনস্ট্রাকশন দেখার আগে তোমাদেরকে আমি বলবো যে তোমরা এই ধরনের শেপ দেখেছো কি? দেখো, আমরা তো সবাই দেখবে অনেকের স্কুল ল্যাবে বা বিভিন্ন ধরনের যেখানে আমাদের কারেন্টের কাজ করা হয় সেরকম এরকম ধরনের যন্ত্র দেখবে। এটা কি? এটা গ্যালভানোমিটার। ঠিক আছে, গ্যালভানোমিটার এটা কি করে? গ্যালভানোমিটার বর্তনীতে তড়িৎ প্রবাহ পরিমাপ করে এবং মানে বর্তনীতে কারেন্ট আছে কিনা সেটাও পরিমাপ করে। ঠিক দেখতে এরকম। ঠিক আছে, একটা সাইড কি, একটা সাইড থেকে আবার দেখো, এটা এই সাইডে মানে কি আছে? রেড, একটা আছে ব্ল্যাক। একটা সাইড দিয়ে কারেন্ট এন্টার করে আর একটা সাইড দিয়ে কারেন্ট বেরোয়। ঠিক আছে, এইভাবে কারেন্ট চলতে থাকে। ঠিক আছে, ভেতরে কনস্ট্রাকশনটা কেমন থাকে? এই গ্যালভানোমিটারের ভেতরে কনস্ট্রাকশন থাকে ঠিক এরকম। এর ভেতরে কনস্ট্রাকশনটার কথা এরকম। এটা ওপর ভিউ থেকে দেখবো, আসলে এর কনস্ট্রাকশন এটার ভেতরে এটাই কনস্ট্রাকশন আছে, এরকম যন্ত্র আছে, ব্যবস্থাপনা করা আছে। কি থাকে এর ভেতরে? যেটা থাকে প্রথমে আমরা দেখবো একটা আমাদের সিলিন্ডার আছে। এই যে সিলিন্ডারটা দেখতে পাচ্ছ, এই সিলিন্ডার, এই সিলিন্ডারের উপর আমাদের ফসফরাস ব্রোঞ্জ, ঠিক আছে, বা ফসফরাস ব্রোঞ্জের তার এই সিলিন্ডারের উপর কতগুলো তারকে পাকানো হয় এবং আমাদের এটা দিয়ে বের করে নিয়ে আসা। এটা হচ্ছে আমাদের লোয়ার সাসপেনশন স্প্রিং। এখানে একটা স্প্রিং থাকে, এই স্প্রিং দিয়ে আমাদেরকে পাকিয়ে এই তারটাকে নিয়ে আসা হয়। আর একটা দিয়ে আমরা কারেন্টটাকে কি করি? কারেন্টটা এটে দিয়ে প্রবেশ করাই। আর যখনই কারেন্ট এটে দিয়ে প্রবেশ করবে, এইদিকে কি আছে? এখানে একটা নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে। এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটটা হচ্ছে অশ্বক্ষাকৃতি ম্যাগনেট। এরকম ধরনের ম্যাগনেট আমরা ইউজ করি না। কারণ ইউজ করি না কেন বলবো? কারণ এরকম ধরনের ম্যাগনেট ইউজ করি। এটা হচ্ছে আমাদের অশ্বক্ষাকৃতি ম্যাগনেট। এর মধ্যে আমাদের সিলিন্ডারটাকে রাখা হয়েছে এবং সিলিন্ডারের উপরে অনেকগুলো পাক আছে, ঠিক আছে, লুপ আছে, আয়তকার লুপ। এবং আমরা যখনই দেখবো এটা দিয়ে কারেন্ট ফ্লো করাবো বা এটা দিয়ে কারেন্ট ফ্লো করাবো, যে কোনো একটা দিয়ে কারেন্ট ফ্লো করালেই আমরা দেখতে পাবো যে
এই যে কুণ্ডলী দেখতে পাচ্ছেন, এই যে কুণ্ডলী, তারের কুণ্ডলী, এই কুণ্ডলীর ওপর একটা টর্ক ক্রিয়াশীল হবে। কারণ কি? কারণ এখানে এই কুণ্ডলীটা কোথায় আছে? এই কুণ্ডলীটা আছে একটা, দেখো ম্যাগনেটের ভেতরে, এই ম্যাগনেটের ভেতরে কুণ্ডলীটা আছে, এরকম একটা ম্যাগনেটের ভেতরে। তাহলে নর্থ পোল থেকে সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল সাউথ পোল, এই দিক থেকে লাইন অফ ফোর্সগুলো আমাদের যায়। লাইন অফ ফোর্সগুলো ঠিক এরকমভাবে হবে, হ্যাঁ, আমরা কিভাবে হচ্ছে পরে দেখছি। তাহলে এখানে একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এর ভেতরে, কারণ এটা ম্যাগনেটের মধ্যে রাখা আছে। আর এই কুণ্ডলীর মধ্যে দিয়ে যখনই কারেন্ট ফ্লো হচ্ছে, আমরা দেখবো যে কারেন্ট ফ্লো হওয়ার সঙ্গে সঙ্গে এই কুণ্ডলীটা, আমাদের কুণ্ডলীর উপর টর্ক কাজ করছে, মানে এই যে সিলিন্ডারটা ঘুরে যাচ্ছে, তার মূল অবস্থানটাই ঘুরে যাচ্ছে। আর এই সিলিন্ডারের উপর থাকে একটা আমাদের, এটা কি বলবো আমরা, কাটা, তাই না, একটা নব মানে কাটা, আর উপরে থাকে একটা স্কেল। কতটা ঘুরে যাচ্ছে কাটা থেকে আর স্কেল থেকে, আমরা কতটা ঘুরে যাচ্ছে সেই অনুযায়ী আমরা কারেন্টটা, কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে যে কারেন্টটা আমরা ফ্লো করছিলাম, এটা দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে, এটা দিয়ে কারেন্টটা বেরোচ্ছে, সেই কারেন্টটা আমরা মেজার করতে পারবো এই স্কেলের সাহায্যে। তাহলে এটা এরকম একটা ব্যবস্থাপনা কিন্তু এর ভেতরে আছে, এই গ্যালভানোমিটারের ভেতরে এরকম একটা ব্যবস্থাপনা আছে, ঠিক আছে। এবার আমরা বলি কিভাবে কাজ করছে, চলো। আমরা তোমাদেরকে একটা সিম্পল একটা ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে, এটা 3D মডেল দেখাচ্ছি, যে মডেলের সাহায্যে তোমরা খুব ইজিলি বুঝতে পারবে এর কনস্ট্রাকশনটা, এর ভেতরে কনস্ট্রাকশনটা ইজিলি বুঝতে পারবে। হ্যাঁ, দেখো আমাদের বললাম না, একটা T1, এটা T2, আমরা যদি বলি এটা সাপোজ T1, আমরা এটাকে যদি বলি T2, এটা T1, তাহলে কারেন্ট এটাতে যাচ্ছে, দিয়ে আমাদের T1 দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখবে কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, দেখো এখানে লক্ষ্য রাখো, এটা কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা দিয়ে ঢুকছে, কারেন্ট বেরিয়ে যাচ্ছে। আসলে এখানে একটা ব্যাটারি লাগানো আছে, ঠিক আছে। আমরা ভেতরে যদি দেখি, এটা জি মানে হচ্ছে গ্যালভানোমিটার, এটা হচ্ছে গ্যালভানোমিটার কাটা, এটা একটা স্কেল। তাহলে ভেতরে যদি কনস্ট্রাকশনটা দেখি, তাহলে আমি তোমাদেরকে খুব ক্লিয়ার বুঝতে পারবে সেটা কেমন। দেখো একটা সিলিন্ডার আছে, সেটা অবশ্যই সফট আয়রন করে একটা সিলিন্ডার, ওই সিলিন্ডারের উপর কতগুলো আমাদের তার, সেটা তামার তারও হতে পারে, ওই তার দিয়ে আমরা কি করেছি, কতগুলো তামার তারকে আমরা, বা ফসফরাস ব্রোঞ্জ ওয়্যার বলতে পারি, ওয়্যার এভাবে পাকানো আছে। আসলে এটা হচ্ছে আমাদের লুপ, ঠিক আছে, আমাদের লুপ, আয়তাকার লুপ। তাহলে একটা দিয়ে কারেন্ট যাচ্ছে আর একটা দিয়ে কারেন্ট বেরোচ্ছে, যখনই কারেন্ট ফ্লো করবো, আর এটা হচ্ছে আমাদের ম্যাগনেট, আমরা ম্যাগনেটটা দেখতে পাচ্ছি, ম্যাগনেটটা দেখো, ম্যাগনেটটা আমাদের এরকম আছে ম্যাগনেট, এটা হচ্ছে অশ্বক্রাকৃতি ম্যাগনেট। কেন এরকম রাখা হয়? কারণ অশ্বক্রাকৃতি ম্যাগনেট মনে রাখো এই কারণে রাখা হয় যে আমাদের এই লুপটা, এই লুপ যেখানে থাকুক না কেন, লুপের ক্ষেত্রফল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। আবার বলি, অশ্বক্রাকৃতি ম্যাগনেট এই কারণে রাখা হয় যে এদের যে লাইন অফ ফোর্সগুলো পাস করে না, বলরেখাগুলো পাস করে, সেটা হচ্ছে এর ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর, এটা যদি কেন্দ্র বলি, তাহলে কেন্দ্র বরাবর লাইন অফ ফোর্সগুলো পাস করছে। দেখো নর্থ থেকে সাউথের দিকে লাইন অফ ফোর্স পাস করে, এইভাবে বলরেখাগুলো ডাইরেকশন হয়। লুপটা যেখানে থাকুক না কেন, লুপের ক্ষেত্রফল ভেক্টর, আমি সার্টেন সাপোজ ধরে নিচ্ছি যে লুপটা এই অবস্থানে আছে, তাকাও, লুপটা এই অবস্থানে আছে, মানে লুপটা এইভাবে আছে, আর লুপের ওপরে দেখতে পাচ্ছ এই যে আমরা দেখতে পাই, এটা হচ্ছে বলরেখা। তাহলে বি এর ডাইরেকশন কোন দিকে? বি এর ডাইরেকশন আমাদের হচ্ছে এই বরাবর বি এর ডাইরেকশন, এই বরাবর বি এর ডাইরেকশন। আর লুপটার ক্ষেত্রফল এরকম আছে, তাহলে লুপটার ক্ষেত্রফল ভেক্টর উপর দিকে হয়, লুপের ক্ষেত্রফলটা উপর দিকে, তাহলে বি ভেক্টর এই দিকে আর ক্ষেত্রফল ভেক্টর উপর দিকে, তাহলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি যেখানে থাকুক না কেন। আমরা যদি লুপটাকে দেখি, যে লুপটাকে যদি আমরা একটু রান করি, তা দেখবো যদি এই অবস্থানে বলি, দেখো আমরা এই অবস্থানের কথা চিন্তা করছি, এই অবস্থান, ওকে, এই অবস্থানে কি হচ্ছে, এই অবস্থানে ক্ষেত্রফল ভেক্টরটা হয়ে যাচ্ছে আমাদের এই বরাবর, এটা হচ্ছে লুপ, লুপের ক্ষেত্রফল এইদিকে, আর ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে এইদিকে, মানে সেক্ষেত্রেও 90 ডিগ্রি। তাহলে আমরা কি বললাম, তার জন্য ম্যাগনেটটাকে এভাবে সেট করা হয়, অশ্বক্রাকৃতি ম্যাগনেট। এবং যে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হয়, ম্যাগনেটিক ফিল্ডটা হয় অলওয়েজ রেডিয়াল, ঠিক আছে, রেডিয়াল মানে রেডিয়াস বরাবর, এটা তো একটা রেডিয়াস আছে, এরকম একটা শেপের রেডিয়াস আছে, তার রেডিয়াস বরাবর ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, তার জন্য বলছে রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি বললাম, যে লুপটা যেখানে থাকুক না কেন এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে,
সেখানে লুপের ক্ষেত্রফল ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। এই কনসেপ্টটা আগে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, তারপর আমরা ভেতরে যাচ্ছি। আশা করছি এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়েছে। আমরা যদি বলি যে লুপে দেখো, এই লুপে অনেকগুলো পাক আছে, সেটা তামার তার হতে পারে, ফসফরাস ব্রোঞ্জ হতে পারে, অনেকগুলো পাক আছে। কেমন? অনেকগুলো পাক আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো পাক। আর সেটাকে আমরা একটা তার দিয়ে ঝুলিয়ে দিয়েছি, পুরো সিলিন্ডারটাকে একটা তার দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি এই ছবিটা দেখি, আমাদের ছবিতে আমরা যদি এইখানে ছবিটা দেখি, তাহলে এই হচ্ছে সিলিন্ডার, একটা সিলিন্ডারের হচ্ছে লুপ, আর একটা তার দিয়ে আমরা ঝুলিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ফসফরাস ব্রোঞ্জ ফাইন ওয়্যার লিখে দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই লুপে পাক সংখ্যা কত আছে, এই যে লুপে পাক সংখ্যা, এইগুলো হচ্ছে পাক। তাহলে আমাদের লুপে পাক সংখ্যা ধরে নিচ্ছি, মোট পাক সংখ্যা n, ঠিক আছে। আর ম্যাগনেটিক ফিল্ড কত? b, ম্যাগনেটিক ফিল্ড কত? b। আর লুপের এরিয়া কত? এরিয়া ধরে নিচ্ছি আমরা a। তো কি বললাম যে বি ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর, মানে এদের মধ্যবর্তী কোণটা থিটাটা সর্বদা 90 ডিগ্রি আছে। আমরা যদি এখানে দেখি, আমরা যদি ওপর থেকে দেখি না, পুরো সিস্টেমটাকে যদি ওপর থেকে দেখি, এটা হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার লেখা আছে, দেখো ফ্রন্ট ভিউ, মানে সামনে থেকে আমরা দেখছি। আমরা যদি ওপর থেকে দেখি তাহলে এরকম দেখতে পাবো। এই যে আমরা লুপে এই যে আমরা এই তারগুলোকে দেখতে পাচ্ছি, এখানে পাকানো তার, ঠিক আছে, আয়তকার কুণ্ডলী। আর এর মধ্যে যে চৌম্বক ক্ষেত্র, কি বললাম যে চৌম্বক ক্ষেত্র সর্বদা রেডিয়াস বরাবর হয়। তুমি যদি এটা একটা চৌম্বক ক্ষেত্র নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, তাহলে এই চৌম্বক ক্ষেত্রটা সর্বদা আমাদের এই বরাবর কাজ করছে, রেডিয়াস বরাবর, রেডিয়াস বরাবর। এখানে রেডিয়াস, এই চৌম্বক ক্ষেত্রটা যেখানে ড্র করো না সেটা রেডিয়াস বরাবর হবে, যেখান থেকে নাও না কেন রেডিয়াস বরাবর হবে। তাহলে তাহলে এই লুপটা যেখানে থাকুক না কেন সর্বদা কিন্তু চৌম্বক ক্ষেত্র এবং লুপের ক্ষেত্রফল ভেক্টর 90 ডিগ্রি হবে। আমরা এটা ওপর আমরা কি থেকে দেখছি, সেটা হচ্ছে টপ ভিউ, ওপর থেকে আমরা দেখছি। তাহলে আমরা কি বললাম, যখনই তাহলে এই যে আমরা যখনই এর মধ্যে কারেন্ট ফ্লো হবে, এই লুপের মধ্যে যে আমরা কারেন্ট ফ্লো করাবো, এটাতে কারেন্ট ফ্লো হবে সঙ্গে সঙ্গে, বা উপর থেকে কারেন্টটা পাঠাতে পারো, উপর থেকে কারেন্টটা আসছে, হ্যাঁ, এই লুপের মধ্যে আসছে, সিলিন্ডার লুপ হয়ে আমাদের এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে একটা স্ক্রু থাকে, এইভাবে টাইট স্ক্রু থাকে, স্ক্রু লাগানো থাকে, হ্যাঁ, এটাতে কারেন্ট বেরোবে। এখন তাহলে এই লুপটা কতটা টর্ক ফিল করবে, আমরা আগের দিন বলেছিলাম যে কতটা টর্ক ফিল করবে। তো টর্কের মান কত? তো টর্কের মান হবে, আমরা জানি টাউ ইকুয়াল টু NIAB সাইন থিটা। কোথায়? তো লুপে ক্রিয়াশীল টর্ক, লুপে ক্রিয়াশীল টর্ক। এনটা কি? এনটা হচ্ছে লুপে পাক সংখ্যা, কতগুলো তার পাকানো আছে, ঠিক আছে, পাক সংখ্যা। আই হচ্ছে কি কারেন্ট, কতটা কারেন্ট ফ্লো হচ্ছে। আমরা এটা যদি বলি কারেন্ট যাচ্ছে, তাহলে এটা কারেন্ট, তাহলে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে ওই লুপের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে আই। এটা হচ্ছে এরিয়া, লুপের এরিয়া, ঠিক আছে, লুপের এরিয়া। আর বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, ওখানে একটা বললাম যে এর মধ্যে একটা সুষম চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেই চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি। আর থিটার মানটা কত এই ক্ষেত্রে? NIAB সাইন, এখানে থিটাটা 90 ডিগ্রি, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি সর্বদা যেখানে থাকুক না কেন। তাহলে দেখো NIAB, এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই টর্কের জন্য মনে রাখো, এই টর্কের জন্য আমাদের লুপটা ঘুরে যাচ্ছে, ফলে এই লুপ আমাদের সিলিন্ডারের সঙ্গে যুক্ত একটা কাটা আছে, কাটা, ঠিক আছে, এই কাটাটা স্কেল থেকে আমরা সাম্য অবস্থান থেকে ঘুরে যাই। যতটা ঘুরে আমরা এখানে একটা স্কেল থাকে, কারেন্টের স্কেল, হ্যাঁ, ওই স্কেল দেখে আমরা কতটা ঘুরে গেছে সেই স্কেলে আমাদের মার্ক করে দেওয়া থাকে, সেই মার্ক থেকে আমরা, হ্যাঁ, সেই চিহ্নিত অংশ থেকে আমরা কারেন্টের মান বের করতে পারবো। এখন বলি, দেখো যে যখনই এই লুপটা ঘুরে যাবে না, সিলিন্ডারটা ঘুরে যাবে, মানে লুপটা ঘুরছে, এই ওয়্যারে, এই যে ওয়্যারটা দেখতে পাচ্ছ যেখান থেকে আমরা সিলিন্ডারটাকে ঝুলিয়েছি, সেই ওয়্যারে একটা পাক খায়, ওয়্যারটা পাক খাবে, তাই না, মানে ওয়্যারটা একটা মোচড় খাবে। তাহলে মোচড়ের জন্য কি হবে, ও চাইবে যে এই ওয়্যারটা আবার সিলিন্ডারটা সাম্য অবস্থায় আসুক, এটা বলবো না প্রত্যানায়ক টর্ক। কি বললাম, যখনই সিলিন্ডারটা ঘুরে যাবে তখনই এই তারটা, এই ঝোলানো তারটা একটা মোচড় খাবে, যদি এটা সিলিন্ডারটা এদিকে ঘুরে তাহলে মোচড় এদিকে ঘুরছে, তারটা ঘুরছে, ফলে উল্টো দিকে একটা টর্ক কাজ করবে, সেটা হচ্ছে প্রত্যানায়ক টর্ক। তাহলে তারে সৃষ্ট ঝুলন্ত তারে আমরা বলতে পারি যে, বা রুজ্জু তারে বা ঝুলন্ত তারে সৃষ্ট
প্রত্যানায়ক টর্ক আর টাউ। সে টাউটা কত মনে রাখো, টাউ হলে এটা হচ্ছে প্রত্যানায়ক টর্ক, রেস্টোরিং টর্ক, মানে আবার যেহেতু ঘুরিয়ে নিয়ে আবার প্রাথমিক অবস্থানে ফিরিয়ে নিয়ে আসবে। টাউ প্রপোর্শনাল টু আমাদের যেটা হয়ে যায় সেটা আছে আলফা। টাউ প্রপোর্শনাল টু আলফা। আলফাটা কি মনে রাখো, এক্ষেত্রে আলফাটা হচ্ছে আমাদের যে তারটা, এই লুপটা বা সিলিন্ডারটা সাম্য অবস্থান থেকে কতটা কোণে ঘুরে গেছে। এটা যত বেশি ঘুরবে লুপে, আমাদের লুপে বলছি যে ঝুলন্ত তারে বা ঝুলন্ত তারে আমাদের মোচড়টা বেশি হবে, মানে টর্কটা তত বেশি তৈরি হবে, তাই না? সিলিন্ডারটা যত ঘুরবে এই তারে প্রত্যানায়ক টর্কটা, মানে প্রত্যানায়ক টর্কটা খুব বেশি হবে। তার জন্য এটা হচ্ছে আলফাটা হচ্ছে যে সিলিন্ডারটা বা লুপটা কতটা কোণে ঘুরে গেছে। তাহলে টাউ প্রপোর্শনাল টু আলফা। তাহলে টাউ ইকুয়াল টু কত লিখবো, একটা কনস্ট্যান্ট চলে আসছে সি ইন্টু আলফা, সি ইন্টু আলফা। এই সি কে কি বলবো আমরা মনে রাখো, এই সি কে কি, সি করছে হচ্ছে মোচড় ধ্রুবক, মোচড় ধ্রুবক সি। এখন আমরা যদি বলি যে এটা হচ্ছে লুপে ক্রিয়াশীল টর্ক আর এটা হচ্ছে তারে প্রত্যানায়ক টর্ক, এই দুটো টর্ক যদি সমান হয় তাহলে আমরা বলবো যে এটা সাম্য অবস্থায় আসবে। তো সাম্য অবস্থা মানে যে ধরো কাঁটাটা এইখানে এতটা ঘুরে গেছে, দিয়ে এইখানের কাঁটাটা দাঁড়িয়ে আছে, এই কাঁটাটা এখানে দাঁড়িয়ে আছে, তাহলে একটা টর্ক কাজ করছে এই বরাবর, একটা টর্ক কাজ করছে এই বরাবর, আর একটা টর্ক কাজ করছে এই তারের টর্কটা এদিকে কাজ করছে, মানে আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। যদি এই দুটো টর্ক সমান হয় তাহলে অবভিয়াসলি, তাহলে এই দুটো টর্ক যদি সমান হয় তাহলে আমরা সেটা বলবো সিলিন্ডার, মানে কি গ্যালভানোমিটারের সাম্য অবস্থা, গ্যালভানোমিটারের সাম্য অবস্থা। তাহলে গ্যালভানোমিটারের সাম্য অবস্থা কি লিখতে পারি আমরা, তাহলে গ্যালভানোমিটারের সাম্য অবস্থা লিখবো, সাম্য অবস্থায় এই দুটো সমান হবে, ঠিক আছে, NIAB, মানে ওই লুপের সৃষ্ট টর্ক আর তারের সৃষ্ট টর্ক এই দুটো সমান হয়, ঠিক আছে, এই দুটো সমান হয়। তাহলে আই কত পাচ্ছি, আই কত পাচ্ছি সি বাই NAB ইন্টু আলফা। তাহলে আলফা যদি জানতে পারি, আমার সি এর মান যদি জানতে পারি, এন এর মান, এ এর মান, বি এর মান, এগুলো যদি সবই জানতে পারি তাহলে আমরা ওই গ্যালভানোমিটারের মধ্যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে সেটাও আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের পরিমাণ। আলফাটা কি, আলফাটা হচ্ছে বিক্ষেপ অ্যাঙ্গেল, আমরা লিখে দিই বিক্ষেপ কোণ, আলফাটা এর পাশে লিখে দিই, আলফা ইকুয়াল টু বিক্ষেপ কোণ, বিক্ষেপ কোণ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি I ইকুয়ালস টু কে আলফা, I ইকুয়ালস টু কে আলফা। কেটা কি, তাহলে কে ইকুয়াল টু সি বাই NAB, এটা একটা ধ্রুবক, ঠিক আছে, এটা হচ্ছে গ্যালভানোমিটার ধ্রুবক, গ্যালভানোমিটার ধ্রুবক। কেন বলি দেখো, পুরো গ্যালভানোমিটার ধ্রুবক, কারণ সি হচ্ছে আমার তারের মোচড় ধ্রুবক, এন তো আমাদের গ্যালভানোমিটারে যে আমরা কতগুলো পাক নিয়েছি লুপে, সে পাক সংখ্যা, গ্যালভানোমিটার লুপের পাক সংখ্যা, এটা হচ্ছে গ্যালভানোমিটারের লুপের ক্ষেত্রফল, আর বি হচ্ছে গ্যালভানোমিটারের সৃষ্ট চৌম্বক ক্ষেত্র। তো এটা পুরো গ্যালভানোমিটারের অংশ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো যে গ্যালভানোমিটার ধ্রুবক কে। তাহলে আই ইকুয়াল টু কত পাচ্ছি, আই ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কে আলফা। আবার লিখে দিলাম সমীকরণটাকে, দরকার নেই, ঠিক আছে, আই ইকুয়ালস টু কে আলফা। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রবাহ সুবেদিতা। গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা কি, প্রবাহ সুবেদিতা ইংলিশটা হচ্ছে আমাদের কারেন্ট সেন্সিটিভিটি। একটা কথা মনে রাখো, সেন্সিটিভিটি মানে যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ হবে, তাই না। তাহলে কিছু কিছু গ্যালভানোমিটার আছে যেখানে দেখা যাচ্ছে আমরা এমন একটা গ্যালভানোমিটার ডিজাইন করব যার সেন্সিটিভিটি খুব বেশি, মানে অল্প পরিমাণ কারেন্ট গেলেও গ্যালভানোমিটার কাটাটা যথেষ্ট বিক্ষেপ প্রদর্শন করে। আবার বলি যে গ্যালভানোমিটার সেন্সিটিভিটি কেন দরকার, কারণ আমরা এমন কোনো গ্যালভানোমিটার ডিজাইন করব না যাতে আমরা যে একটা সাফিসিয়েন্ট কারেন্ট যাচ্ছে কিন্তু গ্যালভানোমিটার কাটার কোনো বিক্ষেপই হচ্ছে না, সেন্সই করতে পারছে না, তাহলে বলতে তার সেন্সিটিভিটি খুবই কম। তার জন্য আমাদের এমন গ্যালভানোমিটার ডিজাইন করতে হবে যাতে খুবই সামান্য কারেন্ট গেলেও আমরা সেই কারেন্টটাকে পরিমাপ করতে পারি এবং বলতে পারি যে সার্কিটের মধ্যে একটা কারেন্ট ফ্লো আছে, ঠিক আছে।
তার জন্য আমরা সেন্সিটিভিটি এসছে, প্রবাহ সুবেদিতা। এটা গ্যালভানোমিটার খুবই গুরুত্বপূর্ণ অংশ সেন্সিটিভিটি। কি আমরা যদি বলি যে তাহলে দেখো আই বাই আলফা, তাহলে আমরা লিখতে পারি না যে এখানে এই সমীকরণটা কত পাচ্ছি যে আলফা বাই আই ইকুয়াল টু পাচ্ছি এন এ বি বাই সি। এটাকে বলবো আমরা আই এস, কারেন্ট সেন্সিটিভিটি, এস ফর সেন্সিটিভিটি, ঠিক আছে, সুবেদিতা সেন্সিটিভিটি। তাহলে আই যদি 1 হয়, এখন আই ইকুয়ালস টু 1 হলে মানে কি আমরা বলি আই ইকুয়ালস টু একক প্রবাহ মাত্রা, 1 মানে কি একক প্রবাহ মাত্রা, ঠিক আছে, একক প্রবাহ মাত্রা। আই ইকুয়ালস টু এখন আই ইকুয়ালস টু 1 হলে আইএস কত লিখবো, আইএস লিখবো আমরা আলফা, আইএসটা কত লিখবো আলফা। তাহলে বলা হচ্ছে যে কোনো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি একক পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তোমরা অবশ্যই আমি যেটা মুখে বলছি তোমরা খাতায় নোট ডাউন করে নিও, যে কোনো গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি একক পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, একক পরিমাণ মানে সেটা 1 অ্যাম্পিয়ার হবে বা 1 মাইক্রো অ্যাম্পিয়ার হতে পারে। তাহলে একক পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে গ্যালভানোমিটারের কাঁটাটার কতটা বিক্ষেপ হচ্ছে, গ্যালভানোমিটারের কাঁটাটা কতটা কোণে বিক্ষেপ হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের কারেন্ট সেন্সিটিভিটি, সেটা হচ্ছে কারেন্ট সেন্সিটিভিটি। তাহলে কারেন্ট সেন্সিটিভিটি কার উপর ডিপেন্ড করছে, দেখো কারেন্ট সেন্সিটিভিটি আমাদের বলতে পারি যে কার উপর ডিপেন্ড করে, তাহলে আইএস নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। কারণ আমরা বললাম যে আইএসকে আমরা বাড়াতে চাইছি, কারেন্ট সেন্সিটিভিটি যত বেশি হবে তাহলে আমরা বলবো যে গ্যালভানোমিটারে সেন্স করার ক্ষমতা তত বেশি, সে গ্যালভানোমিটার তত বেশি প্রযোজ্য, মানে অ্যাপ্লিকেবল, আমরা গ্রহণযোগ্য, ঠিক আছে। তাহলে আইএস নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। কি কি আমরা দেখতে পাচ্ছি যে আইএস প্রপোর্শনাল টু এন, মানে পাক সংখ্যা যত বেশি হবে, আমরা চাইছি লুপে যতগুলো পাক আমরা বেশি করব, সেন্সিটিভিটি তত বেশি হবে। আইএস প্রপোর্শনাল টু আমরা এ, লুপের এরিয়া মানে এখানে যতগুলো পাক আছে না, এরকম আমরা বলেছিলাম অনেকগুলো পাক আছে এভাবে ঝুলছে সিলিন্ডারের উপর, হ্যাঁ সিলিন্ডারের উপর এইভাবে আছে। তাহলে এই পাকের এরিয়া মানে এক একটা লুপের এরিয়াগুলো যত বেশি হবে তার কারেন্ট সেন্সিটিভিটি তত বেশি হবে। এখন মনে রাখো যদি আমরা এই লুপের এরিয়াটাকে বাড়াতে চাই তাহলে কিন্তু আমাদের গ্যালভানোমিটারটা যথেষ্ট বড় হয়ে যাবে, সাইজে যথেষ্ট বড় হয়ে যাবে। তাহলে আমরা সেটা চাইবো না যে লুপের ক্ষেত্রফলটা বড় হোক, কারণ গ্যালভানোমিটার সাইজ বড় হয়ে গেলে অনেক অসুবিধা, ক্যারি করা অসুবিধা, অনেক কিছু ব্যাপার আছে, কস্ট বেড়ে যাবে। তার জন্য আমরা এই পদ্ধতিটা সেরকমভাবে অবলম্বন করা হয়, লুপের ক্ষেত্রফল সেভাবে বৃদ্ধি করা হয় না, পাক সংখ্যা বাড়ানো হয়, নাম্বার অফ টার্নস বাড়ানো হয়। আর আমরা করতে পারছি কি দেখতে পাচ্ছি আইএস প্রপোর্শনাল টু, এটা 1 2 বুঝি, তাহলে আইএস প্রপোর্শনাল টু বি, হ্যাঁ যে চৌম্বকটাকে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে রেখেছি না, যে ম্যাগনেটটা এর মধ্যে রেখেছি, সেই ম্যাগনেটটা যথেষ্ট শক্তিশালী হতে হবে। শক্তিশালী ম্যাগনেট মানে বলতে চাইছি যে এর ভেতরে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে সেই চৌম্বক ক্ষেত্রটা যথেষ্ট পরিমাণ কি হবে, শক্তিশালী হতে হবে, ঠিক আছে। এবং 4 নম্বর আমরা যাচ্ছি, 4 নম্বর হচ্ছে যে চৌম্বক ক্ষেত্র ম্যাগনেটিক কারেন্ট সেন্সিটিভিটি আইএস প্রপোর্শনাল টু 1/c। সিটা কি বলেছিলাম, মোচড় ধ্রুবক, যে তারে মোচড় সৃষ্টি হচ্ছে সেই তারের মোচড় ধ্রুবক, তার তারের মোচড় ধ্রুবক যত কম হবে আমাদের আইএস এর মানটা তত বেশি হবে, ঠিক আছে। তাহলে প্রবাহ সুবেদিতা কত লিখবো, এটা বিভব সুবেদিতা, যদি আমাদের সিলেবাসে বিভব সুবেদিতা বলেনি তবে আমি বলে দিচ্ছি বিভব সুবেদিতা কত লিখি, ভিএস, ভি মানে আই ইন্টু আর, ঠিক আছে, ভি ইকুয়ালস টু আই আর। তাহলে মনে রাখো যে বিভব সুবেদিতা মানে লিখবো যে এখানে আই কত পাচ্ছি আমরা, আই, তাহলে আই ইন্টু আর, আরটা কি, আরটা আছে গ্যালভানোমিটারের রোধ, গ্যালভানোমিটারের রোধ, ঠিক আছে। তাহলে এখানে আমরা বিভব সুবেদিতা আমরা ভি বলছি না, আমরা ভোল্টেজটা দেখছি, ঠিক আছে, আমরা ভোল্টেজটা দেখে নিই। তাহলে কতটা ভোল্টেজ মেজার করতে পারে সেটা হচ্ছে আমরা আই ইন্টু আর। এখন ভি যদি দেখি তাহলে ভি কত পাচ্ছি, আই মানে কত, আমরা আই মানে লিখবো যে সি বাই এনএবি ইন্টু আলফা,
সি বাই এন এ বি ইন্টু আলফা ইন্টু আর। ঠিক আছে, তাহলে আমরা আলফা বাই ভি যদি করি, আলফা বাই ভি যদি করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো আলফা বাই ভি করলে আমরা পেয়ে যাচ্ছি এন এ বি বাই সি ইন্টু 1 বাই আর। আর এন এ বি বাই সি, এন এ বি বাই সি মানে কত বললাম আমরা? বললাম এন এ বি বাই সি মানে আইএস, তাই না, কারেন্ট সেন্সিটিভিটি। তাহলে এটাকে লিখতে পারি আমরা আইএস বাই আর। তাহলে আমরা এটাকে লিখবো যে ভি এস, ভোল্টেজ সেন্সিটিভিটি। ঠিক আছে, বিভব সুবেদিতা। তাহলে ভিএস কত পাচ্ছি? ভিএস মানে পাচ্ছি কারেন্ট সুবেদিতা ইন্টু গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের চলকুণ্ডলী গ্যালভানোমিটার সম্পর্কে থিওরি বিস্তারিত আলোচনা করে দেওয়া হলো। আশা করছি ক্লাসটা সকলকে ভালো লেগেছে, তাই না? আমরা পুরো ডিটেলস আমরা বলে দিয়েছি তোমাদেরকে। হ্যাঁ, পরীক্ষায় যেমন টাইপের কোশ্চেন হোক তোমরা আশা করছি সলভ করতে পারবে। তো আজকের জন্য এতটুকু, সকলকে টাটা, বাই বাই।